আরে স্যার আপনি এখন কি ক্লাস? ক্ষমা ত্রুটি শুনতে পাচ্ছ? পুষ্পা শোনা যাচ্ছে? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাডাম, আপনাকেও স্বাগত। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? ভালো। ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিচয় তো জানো, আমি সুমন আফরোজ। আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। পাঠ পরিচিতি। আজকে আমরা বিশ্ব পরিচয়, বাংলাদেশের বিশ্ব পরিচয়ের ৪র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের পাঠ হবে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ওকে, আমরা শুরু করি। সবাই বই বের করো। আজকের পাঠ আমাদের বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে জনমিতির ধারণা ব্যাখ্যা করতে পারবো। আর বাংলাদেশের জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান যেমন জন্ম, মৃত্যু, স্থানান্তর, বিবাহ, সামাজিক ও গতিশীলতা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, সামাজিক গতিশীলতা সম্পর্কে আমরা ধারণা লাভ করবো। অর্থাৎ এখানে তোমাদের ৪র্থ অধ্যায়ের যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে সেই সিলেবাস আমরা দেখছি যে তোমার হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে পার্ট ১, ২, ৩ এবং ৪ এটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, আর অন্যান্য পার্টগুলো আমরা একটু রিডিং করলে পারবো। প্রথমে আসি জনমিতির ধারণা কি। জনমিতি শব্দটি বিশ্লেষণ করলে আমরা দুটি শব্দ পাই। একটা কি জন, যার অর্থ হচ্ছে ব্যক্তি বা মানুষ, আর অপরটি হলো মিতি, যার অর্থ হচ্ছে পরিমাপ বা বিবরণ। সুতরাং জনমিতি বলতে জনসংখ্যার পরিমাপ বা বিবরণ বোঝায়। শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আচ্ছা। তাহলে জনমিতি বলতে আমরা বুঝতে পেরেছি যে এখানে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে জন মানে হচ্ছে ব্যক্তি বা মানুষ, আর অপরটি হচ্ছে মিতি অর্থাৎ হচ্ছে পরিমাপ বা বিবরণ। তাহলে জনমিতি বলতে আমরা বুঝি পরিমাপ, জনসংখ্যার পরিমাপ বা বিবরণকে বুঝি। আর জনমিতিকে আবার জনবিজ্ঞানও বলা হয়ে থাকে। তো একটি নির্দিষ্ট সময় কোন স্থানে কতজন লোক জন্মগ্রহণ করলো, কতজন মারা গেল, কোন বয়সের লোক কতজন আছে, এবং কতজনের বিয়ে হলো, কতজন অন্য স্থানে চলে গেল, কিংবা কতজন অন্য স্থান থেকে এলো, এই সমস্ত গণনা করে বের করা যায়। ঠিক আছে, এভাবে কোন রাষ্ট্রে বা স্থানে জনসংখ্যা সম্পর্কিত বিষয়ের হিসাব নির্ধারণ করা বা পরিমাপ করাই হচ্ছে জনমিতি। বুঝে গেছে? এখন কি আমরা পারবো জনমিতি কাকে বলে? জি ম্যাম। ওকে, চলে আসি। এই যে জনসংখ্যার পরিবর্তন হয়, জনসংখ্যা বাড়ে বা কমে, তাই না? জনসংখ্যা কখনো বাড়ে কখনো কমে একটা দেশে। তাহলে এই জনসংখ্যা কমা বা বাড়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে যে সমস্ত উপাদান, সেই উপাদানগুলো কি কি, এবং এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো যে কোন কোন উপাদানগুলো দ্বারা একটা দেশের জনসংখ্যা কম না বেশি হচ্ছে, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো, বা প্রভাব বিস্তার করছে কোন কোন বিষয়গুলো বা কোন উপাদানগুলো জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বা কমার ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। পরবর্তী শ্রেণীতে তোমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আর সুযোগ পাবা না, বা পড়ার আর সুযোগ পাবা না। তাই এই বিষয়গুলোকে আমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমে আসি জন্মহার, তাই না? এর মধ্যে আমাদের রয়েছে জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, বিবাহ এবং সামাজিক গতিশীলতা। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এর সংজ্ঞাগুলো আমাদের মাথায় রাখতে হবে।
প্রথমে আসো জন্মহার কি। কোন দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার নারী মোট কত সংখ্যক জীবিত সন্তান জন্ম দিয়েছে সেই সংখ্যাকেই বলা হয় জন্মহার। বোঝা গেছে? তাহলে কোন দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে প্রতি হাজারে নারী কত সংখ্যক জীবিত শিশু জন্ম দিয়েছে সেই সংখ্যাকে বলা হয় জন্মহার। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো জন্মহার যদি বৃদ্ধি পায় অবশ্যই জনসংখ্যা বাড়বে, তাই না? জন্মহার যদি বেড়ে যায় তাহলে জনসংখ্যা, একটা দেশের জনসংখ্যা অবশ্যই বাড়বে। তো বাংলাদেশ বলো, ভারত, পাকিস্তানের সমস্ত দেশগুলোতে জন্মহার অনেক বেশি। আর যুক্তরাষ্ট্র, কানাডা, তাই না, অস্ট্রেলিয়া, এই সমস্ত উন্নত দেশগুলোতে জনসংখ্যা বা জন্মহার অনেক কম। আর জন্মহার কম হলে জনসংখ্যাও কম হয়, তাই না? তাই জনসংখ্যা পরিবর্তনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী একটি উপাদান। আমরা এখন বলতে পারবো জন্মহার কি, এবং জন্মহার বৃদ্ধি হলে জনসংখ্যার কি ধরনের প্রভাব বিস্তার করে, কমে না বাড়ে, সেই বিষয়গুলো আমরা বলতে পারবো এখন, তাই না? ওকে, এবার আসো মৃত্যুহার কি। একটি দেশের ভিতরে কোন দেশে একটি নির্দিষ্ট বছরে নির্দিষ্ট বয়সের লোক প্রতি হাজারে মারা যায়, যে সংখ্যক মারা যায় সেই সংখ্যাকে আমরা বলি মৃত্যুহার। অর্থাৎ জন্মহার সংজ্ঞা আর মৃত্যুহারের সংজ্ঞা প্রায় কাছাকাছি, তবে ওখানে জন্মহারে কি বলা হচ্ছে, কত সংখ্যক জীবিত সন্তান জন্মগ্রহণ করছে সেটা বলা হয়েছে, আর মৃত্যুহারের ক্ষেত্রে বলা হচ্ছে যে মারা যাচ্ছে কতজন প্রতি হাজারে, তাই না? দুটাই হাজারের ক্ষেত্রে আমাদের হিসাব করা হচ্ছে। তাহলে এই একটা দেশে নির্দিষ্ট বছরে, একটা বছরে নির্দিষ্ট বয়সের লোক প্রতি হাজারে কতজন মারা যায় সেই সংখ্যাকে আমরা বলি মৃত্যুহার। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন দেখো, একটি নির্দিষ্ট বছরে আমরা জানি যে মৃত্যুহার যদি কমে যায় তাহলে জনসংখ্যা কি হবে? মৃত্যুহার যদি কম হয় তাহলে জনসংখ্যা বেড়ে যাবে, তাই না? জন্মহার বাড়লে যেমন জনসংখ্যা বাড়ে, ঠিক মৃত্যুহার আবার যদি কমে যায় তাহলে জনসংখ্যা বাড়ে। বর্তমানে যে চিকিৎসা পদ্ধতি এবং হচ্ছে উন্নত জীবন ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করছি, তার ফলে বাংলাদেশে কয়েক দশক ধরে মৃত্যুহার হ্রাস পাচ্ছে এবং জনসংখ্যা বেড়ে যাচ্ছে। তাই দেখা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর মধ্যে মৃত্যুহারও একটি প্রধান উপাদান। তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে 5 বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার 1990 সালে ছিল প্রতি হাজারে 144 জন, কিন্তু শিশু মৃত্যু হার 2015 সালে ছিল হাজারে 8 জন হয়ে গেছে। সেখানে হয়েছে যে তুমি যদি 1990 সালের কথা চিন্তা করো তাহলে তখন মৃত্যু হার ছিল 114 জন প্রতি হাজারে, তাই না? এখন 2015 সালে যখন হিসাব করে দেখা হয়েছে তখন দেখা গেল যে প্রতি হাজারে মৃত্যু হার কমে হয়েছে 38 জন। তাহলে মৃত্যু হার কমার ফলে আমাদের দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার আসো স্থানান্তর। স্থানান্তর কি? একটি দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে অথবা একটি দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে মানুষের গমনাগমনকে বলা হয় স্থানান্তর। অর্থাৎ দেশের ভিতরেও এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, কিংবা একটি দেশের সীমানা পেরিয়ে অন্য দেশেও এই যাওয়া আসাকে আমরা বলি স্থানান্তর। বোঝা যাচ্ছে? এখন দেখো, ঢাকা থেকে তুমি বগুড়াতে যদি যাতায়াত করো তাহলে এটাকে স্থানান্তর বলা যায়। আবার বাংলাদেশ থেকে ভারতেও যদি যাও এটাকে আমরা স্থানান্তর বলতে পারি। সেই হিসাব করলে আমাদের দেখা যায় যে এই স্থানান্তরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বা স্থানান্তর দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর, আর একটা হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর। ঠিক আছে? এটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর, আর এটা হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর। এগুলো একটু আন্ডারলাইন করে রাখবা, এগুলো গুরুত্বপূর্ণ টপিক, এগুলো কিন্তু আমি পড়া ধরবো। ওকে, তো অভ্যন্তরীণ স্থানান্তর দেশের ভিতরে স্থানান্তরকে বোঝায়। এই অভ্যন্তরীণ স্থানান্তর মানে দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরকে বোঝায়। তো দেশের ভিতরে গ্রাম হতে শহরে, গ্রাম হতে গ্রামে, শহর হতে গ্রামে, শহর হতে শহরে স্থানান্তর হতে পারে। ঠিক আছে?
আর দেশের বাইরে অর্থাৎ অন্য কোনো দেশে লোকজন কি করে চাকরি, বিয়ে, বসবাস এমনকি নাগরিকতা লাভের জন্য গমন করলে তাকে আমরা বলি আন্তর্জাতিক স্থানান্তর, তাই না? তবে স্থানান্তর দেশের ভিতরে হলে মোট জনসংখ্যা কি হবে? বৃদ্ধি ঘটবে। ধরো এক দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে আছে, কিন্তু মোট জনসংখ্যা কিন্তু একই থাকবে। দেশের বাইরে গেলে তখন সেটা জনসংখ্যার পরিবর্তন হতে পারে। যদি দেশের বাইরে চলে যায় তাহলে জনসংখ্যা কমে যাবে, আর যদি অন্য দেশ থেকে আসে তাহলে জনসংখ্যা বেড়ে যাবে, সেই কথা বলেছে এখানে। তাহলে স্থানান্তর ও জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান। এবার আসো বিবাহ। তো কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া জন্মহার বৃদ্ধির প্রধান কারণ। ঠিক আছে, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে বাল্য বিবাহকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মেয়েদের 18 বছর আর ছেলেদের 21 বছর, জানো নিশ্চয়ই। তো অল্প বয়সে বিয়ে হলে জনসংখ্যা বেড়ে যায়, সেই কথা এখানে বলা হয়েছে। তাই বিবাহ জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান। আচ্ছা, এবার আসো সামাজিক গতিশীলতা। সামাজিক গতিশীলতা কি? যে সামাজিক মর্যাদার পরিবর্তনকে সামাজিক গতিশীলতা বলে। সামাজিক পদমর্যাদার পরিবর্তনকে সামাজিক গতিশীলতা বলে। তো সামাজিক গতি হচ্ছে যেমন কোন নিম্নবিত্ত পরিবারের কোন সদস্য যদি উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে উচ্চ পেশার চাকরিতে প্রবেশ করে, তবে তার পদমর্যাদার কি হবে? পরিবর্তন হবে। আচ্ছা, এখন কি আমাকে বুঝতে পারছে যে কোন নিম্নবিত্ত পরিবারের কোন সদস্য যদি উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে উচ্চ পেশার চাকরিতে প্রবেশ করে, তবে তার পদমর্যাদার পরিবর্তন ঘটবে। ফলে তার মধ্যে সচেতনতা বাড়বে এবং সন্তান সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখবে। আমার ডিস্টার্ব করার ক্লাসের সময় তুমি কথা বলো তো, আমার মানে অ্যানসার উত্তর দিতে হয়, তুমি বারবার কথা বলে ডিস্টার্ব করো। নাকি খুশি মারবো, এতক্ষণ ধরে আমি খুব সাউন্ড শুনতেছি ম্যাডামের সাউন্ড হচ্ছে না, ম্যাডামের সাউন্ড এখন হচ্ছে। এই কে কথা বলে? কথা বলো না। আচ্ছা, ধন্যবাদ। কথা বলো না, এদিকে খেয়াল করো। তো এই সামাজিক গতিশীলতাও জনসংখ্যা পরিবর্তনে বা জনসংখ্যা পরিবর্তন প্রভাব বিস্তারকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান। বুঝা গেছে? তা আমাদের এই যে সংক্ষিপ্ত সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন যদি প্রশ্ন করে পারা যাবে? এখন যদি প্রশ্ন করে পারা যাবে? ওকে, এখন দেখো আমাদের পাঠ 5, 6 এবং 7, 8, ঠিক আছে, এটাকে খুব একটা ইয়ে করা হয়নি, গুরুত্ব দেওয়া হচ্ছে না। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তবু আমরা একটু এটা নিয়ে একটু আলোচনা করি। তেমন আমাদের পাঠ 5 এবং 6 আছে জন্মহার তারতম্যের কারণ এবং প্রভাব। ঠিক আছে, জন্মহার তারতম্যের কারণ কি? মূল কারণই হচ্ছে জলবায়ু, তাই না? শীত প্রধান দেশের তুলনায় গ্রীষ্ম প্রধান দেশের জনগণের বা হচ্ছে সন্তান জন্মদানের ক্ষমতা বেশি হয়। ঠিক আছে, তো এটা একটা কারণ জন্মহার বেশি হওয়ার। আর হচ্ছে স্বাভাবিকভাবে শিক্ষা একটা বিষয়, শিক্ষার অভাবে মানুষের মধ্যে অজ্ঞতা থাকে, কুসংস্কার থাকে, যার জন্য কি হয়? যার জন্য কি হয়? জনসংখ্যা বেড়ে যায়। তো বাল্য বিবাহ এবং বহু বিবাহ একটা কারণ, অনুন্নত জীবনযাত্রা, নবজাতকের মৃত্যু হার, তাই না? এসব কারণে কি হয়? জন্মহারের পরিবর্তন হয়ে থাকে। তো জন্মহার তারতম্যের কিছু প্রভাবও রয়েছে। যদি একটি দেশের ভূমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের তুলনায় জন্মহার বেশি হয়, তাহলে দেশের ভূমি এবং প্রাকৃতিক সম্পদের উপর চাপ সৃষ্টি হয়।
আর দেশের সম্পদের তুলনায় জন্মহার যদি কম হয় তাহলে তা মঙ্গলজনক নয়, তাই না? তাই একটি দেশের সম্পদের কথা বিবেচনা করে জন্মহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মৃত্যু হারেরও কিছু তারতম্যের কিছু কারণ রয়েছে, বা মৃত্যু হার কম বেশি হওয়ার কিছু কারণ রয়েছে। এর মধ্যে ভৌগোলিক কারণ, প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্ঘটনা, বিভিন্ন রোগ ব্যাধি, বয়স, দারিদ্র, যুদ্ধ বিগ্রহ এগুলোর কারণ রয়েছে। এবং মৃত্যু হার তারতম্যের কিছু প্রভাবও রয়েছে। যদি শিশু মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু এসবের কারণে আমাদের সামাজিক জীবনের ব্যাপক ক্ষতি ঘটে, তাই না? তাই মৃত্যু হার বেশি হলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায়। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি যদি মৃত্যু হয় তাহলে তা আমাদের জীবনে কি ভবিষ্যতে অনিশ্চয়তা সৃষ্টি করে। তাই আবার অন্যদিকে মৃত্যু হার জনসংখ্যার গঠন, বয়স, বন্টন এবং আর্থসামাজিক উন্নয়নে কি হয়, অবদান রাখতে সহায়তা করে। তো এগুলো হচ্ছে মৃত্যু হার তারতম্যের কিছু প্রভাব। আর স্থানান্তরের বেশ কিছু কারণ রয়েছে, যেমন অধিক আয়ের আশায় এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হতে পারে, তার জন্য স্থানান্তরিত হয়। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে, বিবাহের কারণে, উচ্চশিক্ষার জন্য, তাই না? এই সমস্ত কারণে কি হয়, স্থানান্তর তারতম্য ঘটে। এবং স্থানান্তরের কিছু প্রভাব রয়েছে, যেমন এক এলাকায় গমন করে সেই এলাকায় কি হয়, জনসংখ্যা বেশি হয়, জনসংখ্যার ঘনত্ব বেড়ে যায়। আবার যদি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় স্থানান্তর দেশের জনসংখ্যা কাঠামোর পরিবর্তনকে প্রভাবিত করে। তো আর্থসামাজিক বা অর্থনৈতিক দিক থেকে যদি উন্নয়ন করতে চাও তাহলে অবশ্যই স্থানান্তরের প্রয়োজন রয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের পাঠ 5, 6, 7 এবং 8-এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের এই অধ্যায়টা সম্পর্কে আমরা এখন যেটা বিস্তারিত জানলাম সেটা তোমরা বাসায় ভালো করে অধ্যয়ন করবে। তোমরা সুন্দর এবং সুস্থ থাকো। আর আগামী দিনে আমি তোমাদের যেটা করব সেটা হচ্ছে, তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যে প্রশ্নটা দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং যে অধ্যায়গুলো নিয়ে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, সেই দুইটা অধ্যায়, অধ্যায় 11 এবং অধ্যায় 13 নিয়ে আমি একটু আলোচনা করব, ঠিক আছে? এবং অ্যাসাইনমেন্ট লেখা তোমরা কিভাবে লিখে জমা দিবে এবারে এই অ্যাসাইনমেন্টটা, গতবারে তো আমি অ্যাসাইনমেন্ট যেটা দেখেছি সেখানে অনেক সমস্যা ছিল, ঠিক আছে? তো আমি এবারে যেটা করব সেটা হচ্ছে, তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার যে নিয়মটা সেটা আমি কালকে তোমাদের এটা নিয়ে একটু আলোচনা করব। আর ওই অ্যাসাইনমেন্টের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস দেখার জন্য ধন্যবাদ।